Assalamu alaikum. Welcome to the online class of Ahmed Bawani Academy School and College. I'm Farzana Bobby, assistant teacher of this school. Dear students, during the corona situation, you have to be very safe. Don't go outside without any reason. Be safe in your house. Before starting the class, I would like to thank our Honorable Principal Sir, Muhammad Musharraf Hussain Munshi Mukul Sir, and our in-charge sirs for giving me the chance to take this class in this platform. Okay, my dear students, how are you? I think you are fine and fit, and I'm also fine. শিক্ষার্থীরা, আজকে আমি চতুর্থ শ্রেণীর একটি ইংরেজি ক্লাস নিব ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে। গত ক্লাসে তোমাদের সাথে আমি তোমাদেরকে যে পড়াটা পড়িয়েছিলাম সেটা ছিল সেন্টেন্স এবং এর প্রকারভেদ, অর্থাৎ সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তো সেদিন সময় স্বল্পতার কারণে পুরোটা ক্লাস সেন্টেন্সের প্রকারভেদের পুরো অংশটা শেষ করতে পারিনি। সেদিন যতটুকু পড়িয়েছিলাম আজকে তার বাকি অংশটুকু পড়াবো। তার আগে চলো আমরা একটু গত ক্লাসে আমরা কী পড়েছিলাম সেইটা একটু রিভাইজ করে নেই। গত ক্লাসে আমরা শিখেছিলাম সেন্টেন্সের অংশ অর্থাৎ পার্টস অফ সেন্টেন্স এবং সেন্টেন্সের ক্লাসিফিকেশন অর্থাৎ ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। তো তোমরা তো জানোই, তোমাদেরকে আগেও আমি বলেছি সেন্টেন্স কি। কতগুলো শব্দ যখন গ্রামারের নিয়ম মেনে পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলা হয়। অর্থাৎ সেন্টেন্স হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে দুই বা তার চাইতে বেশি শব্দ থাকতে হবে এবং সেই শব্দগুলো গ্রামারের নিয়ম মেনে পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করতে পারার সক্ষম হতে হবে। তাহলেই সেই সেন্টেন্সটিকে আমরা বলবো, তাহলেই সেই শব্দগুলোকে আমরা একসাথে সেন্টেন্স বলতে পারবো। শিক্ষার্থীরা, এরপর আমরা শিখেছিলাম পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের অংশ, বাক্যের অংশ। বাক্যের অংশ কয়টি? পার্টস অফ সেন্টেন্স হচ্ছে দুইটি, সাবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য এবং প্রেডিকেট হচ্ছে বিধেয়। সাবজেক্ট, উদ্দেশ্য। একটি বাক্যে যে কাজটি করে অর্থাৎ যে কার্য সম্পাদন করে বা কথা বলে তাকেই আমরা বলতে পারি সাবজেক্ট বা উদ্দেশ্য। এবং বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটি থাকে সেটিকে আমরা বলে থাকি প্রেডিকেট। এই প্রেডিকেটের আবার দুইটি ভাগ রয়েছে, ভার্ব এবং অবজেক্ট। শিক্ষার্থীরা, বাংলা বাক্য ক্রিয়াপদ ছাড়া গঠিত হতে পারে, কিন্তু ইংরেজি বাক্য অর্থাৎ ইংরেজি সেন্টেন্স কখনোই ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। তাই ভার্বকে সেন্টেন্সের প্রাণ বা সোল বলা হয়। তো শিক্ষার্থীরা, এই ছিল সেন্টেন্স এবং সেন্টেন্সের পার্ট। এবার চলো আমরা চলে যাই সেন্টেন্সের ক্লাসিফিকেশন অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে জানব। আমাদের মনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবের উদয় হয়। আমরা সেই ভাবগুলো আমাদের মনের ভাবগুলো বিভিন্ন বিভিন্ন বাক্যের সাহায্যে খণ্ড খণ্ডভাবে প্রকাশ করে থাকি। এই যে আমাদের মনে বিভিন্ন রকম ভাবের উদয় হয়, এই ভাব প্রকাশের ভিত্তিতে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কখনো আমাদের মনে কোনো সাধারণ ঘটনা বলার ইচ্ছা হয়, কখনো আমাদের কোনো প্রশ্ন জাগে মনে, কখনো আমাদের কষ্ট হয়, কখনো আমরা অবাক হই, কখনো আমরা কারোর জন্য প্রার্থনা করি। এই যে বিভিন্ন রকম মনের ভাব উদয় হওয়া, এই ভাবগুলোকে আমরা বিভিন্ন রকম সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করে থাকি এবং এই সেন্টেন্সের প্রকারভেদ হচ্ছে 5টি। অর্থাৎ সেন্টেন্সকে ভাব প্রকাশের দিক থেকে 5 ভাগে ভাগ করা হয়। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। গত ক্লাসে তোমাদের সাথে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম।
অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাধারণ বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ আমরা যখন কোনো সাধারণ ঘটনা প্রকাশ করে থাকি, যেই বাক্যের মাধ্যমে প্রকাশ করি সেই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি আবার হচ্ছে দুই রকম, হ্যাঁ বোধক, না বোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন আমরা প্রশ্ন করি, আমাদের মনে প্রশ্নের উদয় হয়, তখন আমরা যে সেন্টেন্সটি ব্যবহার করি, অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে আমরা আমাদের কৌতূহলকে অন্যের কাছে প্রকাশ করি, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স সম্পর্কে তোমাদেরকে সেদিন আমি বলেছি। আজকে আমরা বাকি তিনটা সেন্টেন্স সম্পর্কে জানব। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আদেশ দিতে চায় বা কোনো উপদেশ দিতে চায়, নির্দেশ দিতে চায়, পরামর্শ দিতে চায়, নিষেধ করতে চায় কোনো কিছু সম্পর্কে বা অনুরোধ করতে চায়, তখন যে সেন্টেন্সটি আমরা ব্যবহার করি, অর্থাৎ এই যে আমাদের মনের এই যে আমরা অন্যকে উপদেশ দেই, নির্দেশ দেই, নিষেধ করি, প্রস্তাব দেই, অনুরোধ করি, এই ভাবগুলো আমরা যে সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করি, সেই সেন্টেন্সটিকেই বলা হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। কিছু এক্সাম্পল দেখো। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি 4টা এক্সাম্পল লিখেছি। স্ট্যান্ড আপ, দাঁড়াও, এখানে আদেশ বুঝাচ্ছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে, এইখানে উপদেশ বুঝাচ্ছে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও, এখানে অনুরোধ বুঝাচ্ছে। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়ায়ও না, এটা দিয়ে বুঝাচ্ছে নিষেধ। অর্থাৎ আমরা যখন কাউকে কোনো কিছু সম্পর্কে উপদেশ দেই, নির্দেশ করি, নিষেধ করি, অনুরোধ করি বা কোনো পরামর্শ দেই বা কোনো প্রস্তাব করি, তখন আমরা যেসব সেন্টেন্স ব্যবহার করি, এই যে সেন্টেন্সগুলো, এগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা একটা কথা মনে রাখবে, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই খেয়াল করে দেখো, এই সেন্টেন্সগুলোর প্রথমে কিন্তু একটাতেও আমি সাবজেক্ট দেইনি। আমরা যখন কাউকে কোনো নির্দেশ করি, উপদেশ দিই, সেটা আমরা কাকে দিই? আমি তোমাকে দিই বা আমি আপনাকে দিই, এইভাবে, তাই না? তো তোমাকে দেই বা আপনাকে দেই, এই শব্দগুলো ইংরেজিতে কি? ইউ। যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখি, এর সাবজেক্টগুলো থাকে হচ্ছে ইউ, কিন্তু এই সাবজেক্টটা লেখার প্রয়োজন হয় না, ইউটা উজ্জ্ব থাকে। অর্থাৎ আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স লিখবো, তখন আমাদের সাবজেক্ট লেখার প্রয়োজন নেই। এবং এই সেন্টেন্সগুলো সবসময় প্রেজেন্ট টেন্সেই হয়, অর্থাৎ ক্রিয়ার কালটা, এর সময়কালটা হয় বর্তমান সময়, প্রেজেন্ট টেন্স নিয়ে। এই প্রেজেন্ট টেন্স ছাড়া এটি অন্য কোনো টেন্সে হয় না। পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে কখনোই ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে হয় না বা আমরা লিখি না, প্রয়োজন হয় না।
এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই যে প্লিজ আমি শব্দটি লিখেছি, প্লিজ দিয়ে আমরা অনুরোধ বুঝাই, এবং আরেকটি শব্দ কাইন্ডলি, কাইন্ডলি দিয়েও আমরা অনুরোধ বুঝাই। যখন আমরা বাক্যে প্লিজ লিখব, এই প্লিজটি আমরা আগেও লিখতে পারবো অথবা বাক্যের শেষেও লিখতে পারবো, কিন্তু যখন আমরা কাইন্ডলি দিয়ে কোনো অনুরোধ করব বা অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স লিখব, কাইন্ডলি দিয়ে যদি শুরু করি, সেই শব্দটি, কাইন্ডলি শব্দটি অবশ্যই শুরুতেই বসে, এটা আমরা কখনো বাক্যের শেষে লিখতে পারবো না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্লিজ শব্দটি বাক্যের শেষে বা প্রথমে দিয়ে আমরা শুরু করতে পারবো, কিন্তু কাইন্ডলি শব্দটি দিয়ে আমরা সবসময় বাক্য শুরু করব। কাইন্ডলি শব্দটি কখনো বাক্যের পিছনে বসবে না। এবার খেয়াল করো, তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হলো? প্রথমে ভার্ব, তারপর বাক্যের অন্যান্য অংশ। আর যদি আমরা প্লিজ বা কাইন্ডলি দিয়ে বাক্যটি শুরু করি, তাহলে প্রথমে প্লিজ বা কাইন্ডলি, তারপর ভার্ব, তারপর আদার ওয়ার্ডস। তো শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স কি এবং এর গঠনটা, এবং এর আমরা কিভাবে এক্সাম্পলগুলো লিখবো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আসো অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা জানি। অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ আশীর্বাদ প্রকাশক বাক্য। আশীর্বাদ প্রকাশক বাক্য মনের ভাব মনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশক বাক্য। বক্তা যখন অন্য ব্যক্তিকে নিজের মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে, অর্থাৎ অথবা কারো সম্পর্কে তার মনের আশীর্বাদ প্রকাশ করে, তার জন্য আশীর্বাদ করে, প্রার্থনা করে, সেই সেন্টেন্সটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার চলো আমরা অপটেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল দেখে নিই। শিক্ষার্থীরা আরেকবার বলে দিই, অপটেটিভ সেন্টেন্স বক্তা তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা আশা বক্তা তার ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা এইসব প্রকাশ করতে এবং প্রার্থনা করতে বা আশীর্বাদ করতে যে বাক্যটি ব্যবহার করে, সেই বাক্যটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার এক্সাম্পলগুলো খেয়াল করো। মে ইউ বি হ্যাপি, তুমি হ্যাপি থাকো বা সুখে থাকো। মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন। মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি অনেক দিন বেঁচে থাকুক। এই যে বাক্যগুলো এখানে কি প্রকাশ হয়েছে দেখো তো। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এখানে আমরা আরেকজন সম্পর্কে আমাদের মনের ইচ্ছা প্রকাশ করেছি বা সে যেন ভালো থাকে সেই আশা প্রকাশ করেছি। মে আল্লাহ ব্লেজ ইউ, এখানে আমরা প্রার্থনা করেছি আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, এখানে আমরা আমাদের প্রেসিডেন্ট সম্পর্কে আমাদের প্রার্থনা করেছি বা আশীর্বাদ করেছি যে যেন আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, অনেকদিন বেঁচে থাকুক। এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো দিয়ে কি প্রকাশ পাচ্ছে? ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা। এই সেন্টেন্সগুলোই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। শিক্ষার্থীরা খেয়াল করো, অপটেটিভ সেন্টেন্সে সব সময় মে দিয়ে শুরু হয় অথবা উড দিয়ে শুরু হয়। আমরা এখানে মে দিয়েই শুরু করেছি, মে দিয়ে শুরু হয় এবং
আরেকটা জিনিস খেয়াল রাখবে যে এই সেন্টেন্সগুলোতে কখনোই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইসব শব্দগুলো অর্থাৎ সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্বগুলো বসে না, প্রয়োজনে তার পরিবর্তে বি ভার্বটা বসে। এই যে যেমন আমি এখানে বি ব্যবহার করেছি, আর অবশ্যই যেখানে প্রয়োজন সেখানে প্রিন্সিপাল ভার্ব তো বসবেই, যেমন এখানে ব্লেজ বসেছে, এখানে লিভ বসেছে। কিন্তু যখন আমাদের সাহায্যকারী ভার্ব প্রয়োজন হবে অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব প্রয়োজন হবে তখন আমরা ব্যবহার করব বি, অর্থাৎ এখানে সরাসরি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলা বসবে না। এবার চলো একটু দেখে নেই এটা আমরা গঠন করলাম কিভাবে। প্রথমেই আমরা মে দিয়ে শুরু করি, তারপর আসে সাবজেক্ট, তারপর আসে ভার্ব অ্যান্ড দেন আদার ওয়ার্ডস। আর যে অন্য যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। মে আওয়ার প্রেসিডেন্ট সাবজেক্ট, লিভ ভার্ব, লং আদার ওয়ার্ডস অথবা আদার ওয়ার্ড, একটি বা দুইটি শব্দ যা আমাদের বাক্য অনুযায়ী আমরা লিখে থাকি। মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। আশা করি তোমরা বুঝতে পেরেছো অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে। শিক্ষার্থীরা, সর্বশেষ সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। মনের দুঃখ, আনন্দ, ভয়, কষ্ট, আবেগ, হতাশা, বিস্ময় ইত্যাদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে আমরা আমাদের মনের দুঃখ, আনন্দ, কষ্ট, সুখ, ভয়, হতাশা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করি সেই সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সাম্পল দেখো, দেখো, হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররা, ইয়ে, আমরা ম্যাচটি জিতেছি। ফাই, ছি, হোয়াট এ শেম, কি লজ্জার কথা। অ্যালাস, হাই, অর্থাৎ দুঃখ প্রকাশ করছি। উই হ্যাভ আনডান, আমরা কাজটি করতে পারিনি, অর্থাৎ আমরা কাজটি শেষ করতে পারিনি, আমরা অকৃতকার্য। এখানে শব্দগুলো ব্যবহার করেছি, তোমরা একটু খেয়াল করো। হুররা, ফাই, অ্যালাস এইগুলো হচ্ছে এক্সক্লেমেশন প্রকাশ করার আমাদের পদ্ধতি, অর্থাৎ ইন্টারজেকশন এগুলোকে বলা হয়। ইন্টারজেকশন এই শব্দগুলো ব্যবহার করে আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি। এই শব্দগুলো ব্যবহার করে আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করে তারপর আমরা বাক্যটি লিখি। এই যে এখানে ইন্টারজেকশনগুলো এগুলো আরও রয়েছে, যেমন ও, ও, আহ, ব্রাভো, হুশ, হুররা, ফাই, এলস। দেখো, ও যখন আমরা
মানে ও এভাবে কোনো বিষয় প্রকাশ করি যে ও এইরকম কাজটা এইভাবে, তখন আমরা এটা লিখি ওহ। ওহ কখন আমরা লিখি? যখন আমরা দুঃখ প্রকাশ করি, ও ওহ আহ। এই তিনটা হচ্ছে দুঃখ প্রকাশক ইন্টারজেকশন। ব্রাভো বাহ, আমরা যখন কাউকে সাহস দেই। হুশ, যখন কাউকে সতর্ক করি যে না এই কাজটি করো না। হুররা, আনন্দ প্রকাশ করতে। ফাইন, ঘৃণা প্রকাশ করতে। অ্যালাস, দুঃখ প্রকাশ করতে, ইত্যাদি। শিক্ষার্থীরা, এই যে বাক্যগুলো লিখেছি, ইন্টারজেকশন শব্দগুলো দিয়ে লিখেছি। প্রথমে আমরা আমাদের মনের ভাবটা এভাবে প্রকাশ করে তারপর বাক্যটা লিখেছি, এবং হাউ বা হোয়াট দিয়েও কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করতে পারি। এক্সাম্পলগুলো দেখাচ্ছি। দেখো, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হাউ নাইস দ্য প্লেস ইজ। কি সুন্দর চমৎকার পাখি এটি, এবং হাউ নাইস দ্য প্লেস ইজ, এবং জায়গাটি কি সুন্দর। এবার খেয়াল করো, তোমাদেরকে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনটা বলছি। প্রথমে ইন্টারজেকশন ওয়ার্ডগুলো, অর্থাৎ আমরা যে ওয়ার্ডগুলো দিয়ে মনের ভাব প্রকাশ করব সেটা লিখব, তারপর এক্সক্লেমেশন ওয়ার্ড দিব, দেন আমরা অ্যাসার্টিভ অংশটি, এই অংশটিকে অ্যাসার্টিভ অংশ বলা হয়। এটা তো তোমরা জানোই, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এই যে এক্সক্লেমেশন মার্কের পরে যে সব বাক্যটি আসছে সেটি বিবৃতিমূলক বাক্যই হচ্ছে। তো আমরা কি করব, প্রথমে আমাদের গঠনটা কি হচ্ছে, প্রথমে ইন্টারজেকশন ওয়ার্ডগুলো, তারপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু যখন আমরা হোয়াট বা হাউ দিয়ে বাক্য শুরু করব তখন কি করব? খেয়াল করো, যখন আমরা হোয়াট দিয়ে বাক্যটি শুরু করেছি, প্রথমে অবশ্যই হোয়াট বসেছে, তারপর একটি আর্টিকেল বসিয়েছি, এ অথবা অ্যান, এটা আমরা আমাদের প্রয়োজন মতো নিব। আমি এখানে এ ব্যবহার করেছি। প্রথমেই হোয়াট, তারপর এ, তারপর সেন্টেন্সের বাকি অংশ, অর্থাৎ এখানে আমি একটি অ্যাডজেক্টিভ আর নাউন ব্যবহার করেছি। প্রথমেই হোয়াট, তারপর এ বা অ্যান, তারপর আমি বসিয়েছি অ্যাডজেক্টিভ বা তারপর নাউন। তো আমাদের প্রয়োজন মতো অ্যাডজেক্টিভ অথবা নাউন আমরা বসিয়ে নিব, তারপর বাকি অংশ। আর যদি আমরা হাউ দিয়ে শুরু করি তাহলে কিভাবে শুরু করব? প্রথমে হাউ আসবে, তারপর আসবে অ্যাডজেক্টিভ, তারপর বাকি অংশ। অ্যাডজেক্টিভ বা নাউন বসবে আমাদের প্রয়োজন মতো, হাউ, তারপর অ্যাডজেক্টিভ বা নাউন, তারপর বাকি অংশটুকু বা আদার ওয়ার্ডস বসবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো অবজেক্টিভ সেন্টেন্স কি, কিভাবে গঠন করতে হয়, এবং আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, কিভাবে গঠন করতে হয় আশা করি বুঝতে পেরেছো। এবং এই যে তোমাদেরকে আমি কতগুলো এক্সক্লেমেশন মার্ক ইন্টারজেকশন শব্দগুলো বললাম, যে শব্দগুলো দিয়ে আমরা আমাদের মনের বিস্ময়, আনন্দ, অনুভূতি প্রকাশ করি, অর্থাৎ ও, আহ, অ্যালাস, ব্রাভো, হুররা, এই শব্দগুলো তোমরা মনে রাখবে, তাহলে তোমরা খুব সহজেই এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, এক্সাম্পলগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে গঠন করতে হয় সেই সম্পর্কে। শিক্ষার্থীরা,
আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে। এই করোনা সিচুয়েশনে অবশ্যই অকারণে বাইরে যাবে না, বাসায় থাকতে চেষ্টা করবে, পড়াশোনা করবে। পড়াশোনা বাদ দেওয়া যাবে না, যেহেতু আমরা তোমাদের জন্য এই অনলাইন ক্লাসগুলো নিচ্ছি, যেন তোমরা পিছিয়ে না পড়ো, তোমাদের পড়াশোনাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আমরা এই ক্লাসগুলো পরিচালনা করছি, আমরা এই ক্লাসগুলো নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। সো তোমরা বাসায় বসে পড়বে, বাসায় বসে যে ক্লাসগুলো আমরা নিচ্ছি সেগুলো অবশ্যই দেখবে। কোনো সমস্যা হলে ক্লাসগুলো যেহেতু লাইভ ক্লাস রেকর্ড করা থাকে, অবশ্যই এই ক্লাসগুলো আবার প্রয়োজনে রিপিট করে দেখবে। আশা করি কোনো সমস্যা হবে না বুঝতে, যদি তোমরা আবার ক্লাসগুলো রিপিট করে দেখো। অবশ্যই কোনো প্রবলেম থাকলে বুঝতে পারবে। আর যদি তবুও তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা নিচে কমেন্ট করে রাখতে পারো, আমি কমেন্টগুলো পরবর্তীতে পড়ে তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।